তো স্থিতিস্থাপকতা থেকে যদি শুরু করি, যদিও স্থিতিস্থাপকতার উপরে একটা ক্লাস আমাদের হয়ে গেছে, আমরা যদি সেই পিছনে আবার যদি একদম পুনরায় স্থিতিস্থাপকতা শুরু করি তাহলে তো আর ক্লাস আগাবে না। এমনিতেই এই চ্যাপ্টারটা আগানো কম হয়েছে, আমার কাছে যেটা মনে হয়, ক্লাসও অনেকদিন পর পাইলাম। প্রথমে বিষয়টা দেখো, স্থিতিস্থাপকতা আসলে কি? একটা অনুপাত বা ভাগফল। আবার খেয়াল করো, স্থিতিস্থাপকতা হচ্ছে একটা অনুপাত অথবা অনুপাত বা ভাগফল, দুটো অনুপাত এবং ভাগফল একই জিনিস বলা হয়। এটাকে সাধারণত ই দ্বারা সূচিত করা হয়। তাহলে আমার যতদূর মনে পড়ে আমি বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলছি, বিভিন্ন প্রকার, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর আয় স্থিতিস্থাপকতা, এগুলো নিয়ে আমাদের কথা হয়ে গেছে। আজকে আমি দেখাবো স্থিতিস্থাপকতা প্রকারভেদ। তার আগে আমরা আরেকটু জেনে নিই যে আমরা সরাসরি দাম স্থিতিস্থাপকতায় চলে আসি। তাহলে দাম স্থিতিস্থাপকতা হোক বা যে স্থিতিস্থাপকতা হোক, স্থিতিস্থাপকতা হচ্ছে কি? একটা অনুপাত। অনুপাতটা কিসের অনুপাত? নিচে থাকে যখন দাম বা চাহিদা স্থিতিস্থাপকতা হয়ে যাবে, তখন নিচে থাকবে স্বাধীন চলক কি? এক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে দাম। তাহলে দামের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। শতাংশিক পরিবর্তন। আর উপরে থাকবে কি? চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আচ্ছা, আবার দেখো, তোমাকে যদি বলা হয় যে স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলো, তাহলে সংজ্ঞাও তুমি ঠিক একইভাবে সংজ্ঞা দিতে পারবো যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় দাম স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা। তাহলে আমরা জানছি যে এর একটা দুটো অনুপাত। দুটো অনুপাত, অনুপাত কিরকম? যেমন ধরো সেই অনুপাতটা এমন হতে পারে যে 5/5, এটা একটা অনুপাত। আবার এমন হতে পারে 5/3, এটাও একটা অনুপাত। আবার হতে পারে 5/8, এটাও একটা অনুপাত। আবার হতে পারে তোমার 0/5, আবার হতে পারে 5/0। ঠিক আছে, এই অনুপাতগুলো এরকম হতে পারে, অর্থাৎ অনুপাতের দুইটা অংশ থাকে, একটা লব থাকে, একটা হর থাকে। এখন কখনো লব আর হর সমান হয়ে যেতে পারে, কখনো লব থেকে হর বড় হইতে পারে, কখনো হর থেকে লব বড় হইতে পারে, কখনো তোমার লব শূন্য হইতে পারে, হর ধনাত্মক কোনো ধনাত্মক বা ঋণাত্মক কোনো সংখ্যা হইতে পারে। আবার তোমার এই যে লব সংখ্যা হইতে পারে, আবার হর শূন্য হইতে পারে, অর্থাৎ এর বাইরে অনুপাত হওয়ার কোনো আসলে সুযোগ নাই। এই কথাই হচ্ছে মূলত অনুপাত। এখন দেখো, আমরা যখন এই অনুপাত গুলোকে যখন আমরা যদি অনের ভিত্তিতে যদি তুলনা করি, তাহলে এই অনুপাতটার মান কত? কথা বলো। 1। এই অনুপাতটার মান হচ্ছে 1। আচ্ছা, এই অনুপাতটার মান কি 1 নাকি 1 এর চেয়ে বেশি, নাকি এটা কি, এটার মান কি? অনেক চেয়ে বেশি। অনেক চেয়ে বেশি, তো গ্রেটার দ্যান 1। তাহলে এটা কি? স্যার 1 লেস দ্যান 1, 1 এর চেয়ে ছোট। এইটা কি? 0। এটা হচ্ছে 0, ইকুয়াল টু 0। আর এটা কি? অসীম। এটা হচ্ছে ইকুয়াল টু অসীম। তাহলে দেখো, আবার খেয়াল করো যে অনুপাতের এই যে স্থিতিস্থাপকতা অনুপাত, অনুপাত হইলে তার একটা লব থাকবে, একটা হর থাকবে। তাহলে এইখানে লবের অংশে যাবে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের মানটা, আর হরের অংশে আসবে তোমার দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের মান। এখন যেটা আমরা বুঝলাম আগে, যে কখনো হর আর লব সমান হতে পারে, কখনো হর বড় হতে পারে, লব বড় হতে পারে, অথবা লব বড় হতে পারে, কখনো হর শূন্য হতে পারে, কখনো লব শূন্য হতে পারে। এরকম 5 ক্যাটাগরিতে এদেরকে ভাগ করা যায়। তাহলে এটা যদি স্থিতিস্থাপকতা হতো, তাহলে এটাকে বলা হতো, এটাকে বলা হইতে ইলাস্টিসিটি, অর্থাৎ একক স্থিতিস্থাপকতা। খেয়াল করো, এখানে লেখা কি দেখা যাবে? এটা হচ্ছে, আমি পিছনে একটু জায়গা রাখতে চাই। আচ্ছা, এখানে আমি বলি, এটা হচ্ছে তাহলে কি একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা।
স্থাপকতা। আর তাহলে একক স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমি কিভাবে দিতে পারি? তাহলে দেব কি, এই যে দামের কোনটা বড় কোনটা ছোট, এক্ষেত্রে বড় ছোট আছে কোনো? নাই, একই নাই, একই। তাহলে দেখো যে এই কথাটাই লিখবা, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন যদি সমান হয় বা একই হয়, তাহলে সেই স্থিতিস্থাপকতার মান হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? তাহলে এইটা কি হবে, এইটা মান যেহেতু একের চেয়ে বেশি, তাহলে এই স্থিতিস্থাপকতা বলা হবে যে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। বেশি স্থিতিস্থাপকতা, আমি সংক্ষেপে লিখলাম বেশি স্থিতিস্থাপকতা। তার মানে এটা সংজ্ঞা কি আসবে, যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন বেশি হয়, অর্থাৎ বড় হয়, বেশি হয়, এটা দেখো 3% হারে বাড়তেছে, এটা 5% হারে বাড়তেছে। তাহলে আবার দেখো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন বেশি হয়, তাহলে তাকে বলা হয় যে এককের চেয়ে বড় স্থিতিস্থাপকতা। তাহলে এটা কি, এটা হচ্ছে এককের, এটা কি কি হবে, এককের চেয়ে কি কম, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। তাহলে এটা হবে কি, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কম হয়, তাহলে সেটা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এইটার মান হচ্ছে শূন্য, তাহলে এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। কেউ একজন একটু সংজ্ঞা দিলে এটার কি হবে? স্যার, কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, তখন তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে। গুড। তাহলে দেখো যে এইখানে দামের পরিবর্তন হচ্ছে, নিচে নিচে যেহেতু দাম না, নিচে দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনরূপ পরিবর্তন না ঘটে, তাহলে এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। আর এটা তাহলে কি, এটা হচ্ছে কি অসীম স্থিতিস্থাপকতা। আচ্ছা, অন্য একজন অসীম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। অন্য একজন, একজন নতুন, আমি বুশরে বললাম, বুশর ইসলাম, তুমি কি এটা সংজ্ঞা দিতে পারবা? বুশরা, আমার কথা শুনছো? ফারিয়া? না স্যার, পারবো না। আচ্ছা, তাহলে লুনা বলো তো, এটা সম্ভব হবে কি? কেন পারবে না? আমি যেভাবে বলছি সেভাবে দেখো, ও শোনো, এরপর তুমি বলার চেষ্টা করবা। এইখানে দেওয়া আছে একটা অনুপাত, এখানে একটা অনুপাত, এই অনুপাতের মান 0 আর এই অনুপাতের মান হচ্ছে ধনাত্মক। তাহলে লুনা একটু বলো স্যার তো। বলবো। হ্যাঁ বলো। স্যার, কোন দ্রব্যের দামের পরিবর্তন না ঘটা সত্ত্বেও যদি উক্ত দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, তখন তাকে অসীম স্থিতিস্থাপকতা বলে। সহজ জিনিস হতে ছিল। বুশরা এখন পারবে? দেখো, স্থিতিস্থাপকতার একটা ফরম্যাট আমি তোমাদেরকে প্রথম দিন ক্লাসে আমি ফরম্যাটটা শিখাইছি কিভাবে, এটা যে কোনো একটা ফরম্যাটের মধ্যে ফালাই দিছো, এখানে মুখস্থ করার মতো একটা অক্ষর নাই, তুমি এইটা বুঝবা, এইটার খুব ফরম্যাট, এইটাকে ফালাই দিবা। তাহলে দেখো এখানে নিচে কি ছিল, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, ঘোড়ার ডিম মানে হয় নাই। তাহলে দেখো দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও উপরে কি চাহিদার পরিবর্তন, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হচ্ছে, তাহলে যদি এমন ঘটনা ঘটে, তাহলে সেটাই হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। সেটাই হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। একদম সিম্পল এবং সহজ বিষয়, ওই ফরম্যাটে এই ফরম্যাটে নিয়ে আসবা। আমি তোমাদেরকে বারবার বলি, ইকোনমিক্স মুখস্থ করতে যেও না, তাহলে ইকোনমিক্স তোমার কাছে কঠিন হবে। ইকোনমিক্স তোমাকে বুঝতে হবে, সম্পূর্ণ বোঝার সাবজেক্ট, এখানে মুখস্থ করার মতো কোনো টপিকসই নাই, একদম সম্পূর্ণ বোঝার সাবজেক্ট, এটাকে তোমার বুঝতে হবে, এটাকে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে ইকোনমিক্স তোমার কাছে সহজ হবে। আর যদি তুমি এটাকে মুখস্থ করতে চাও, তুমি হয়তো কিছু মুখস্থ করতে পারবা, কিন্তু তোমার কাছে এটা কঠিন মনে হবে, তোমার মুখস্থ হবে না। ইকোনমিক্স এর, আমি বারবার বলি, ইকোনমিক্স এর কোনো একটা টার্ম মুখস্থ করার নাই, প্রত্যেকটা টার্ম হচ্ছে বোঝার বিষয়, তুমি বুঝলে, আর একদম ইজি একটা সাবজেক্ট।
ইজি এবং মজার সাবজেক্ট যদি তুমি বোঝো। এখানে আমার মনে হয় যে কয়েকজন মোটামুটি ইকোনমিক্স এর এনজয় করে বা ইকোনমিক্স ভালো লাগে, এরকম কেউ কেউ কি আসো যে ইকোনমিক্স ভালো লাগে? জি স্যার। জি ফিমা স্যার। আসো, আর জি স্যার। নাম বলো, নাম বলো, কার কার? স্যার অর্ণা। অর্ণা, স্যার লুনা। লুনা, তামান্না। স্যার তামান্না, নাদিরা। নাদিরা, জাকিয়া। জাকিয়া, মিম স্যার। মিম। তাহলে দেখো তোমরা কয়েকজনই যে অলরেডি পেয়ে গেছো যারা ইকোনমিক্স এনজয় করে। আসলে ইকোনমিক্স একটা এনজয় করার সাবজেক্ট। বসন্ত বরণ যেমন এনজয় করো, ইকোনমিক্স এরকম এনজয় করার সাবজেক্ট। অর্থাৎ এটাকে তুমি পড়ে মজা পাবা। যখন তুমি মনে করবা যে তুমি পারতেছো, তোমার কাছে সহজ বা বোধগম্য হচ্ছে, তখনই তুমি এটা মজা পাবা। তোমার কি উপন্যাস পড়ে মজা লাগে না? কাহিনী এটাও ওইরকম, উপন্যাস পড়ে যেরকম মজা লাগে ইকোনমিক্স পড়েও তুমি মজা লাগে যদি তুমি বুঝতে পারো। এখন যারা এটাকে মনে করো যে পারতেছে না, তাদের কাছে হয়তো এটা গল্পের মতো শোনায়, কিন্তু তোমাদের সামনেই তো দৃষ্টান্ত কয়েকজনই বলছে তাদের ইকোনমিক্স তাদের কিন্তু মানে ভালো লাগে। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে, এই থিওরিটিক্যাল গেল, এখন আমরা এটাকে যদি চিত্রের রূপ দিতে চাই, অর্থাৎ এটাকে যদি আমি ছবিতে আঁকি তাহলে এটা কেমন হবে, অথবা এটাকে আমরা উদাহরণের মাধ্যমে দিতে পারি। উদাহরণের মাধ্যমে আমরা আমরা কি ইকোনমিক্স ই দেখাইছি না? আচ্ছা, যে কোনো একটা উদাহরণের মধ্যে আমি আসি। মনে করলাম, খেয়াল করো, যে কোনো একটা দ্রব্যের দাম ছিল 50 টাকা। খেয়াল করো, 50 টাকা থেকে ওই দ্রব্যের দাম হয়ে গেছে, আমি ই দিলাম, অর্থাৎ এটা দিলাম, এটা দিলাম আমি দাম, আর এটা দিলাম চাহিদা। দাম ছিল 50 টাকা, সে অবস্থায় তোমার ই ছিল 25, দাম হয়ে গেল, আচ্ছা এটাকে 100 করলাম, আচ্ছা 50 নিলাম, 50 আর এটা হয়ে গেছে 25, আর এটার দাম হয়ে গেছে ধরো 45, 45 না 40, আর তখন তোমার চাহিদা হয়ে গেল ধরো 30। তাহলে দাম দাম কমলে চাহিদা বাড়বে। আচ্ছা, কেউ আমাকে একটু এটা একটা ঝটপট করে বের করে এই স্থিতিস্থাপকতার মানটা বের করে দিতে পারো যে এই স্থিতিস্থাপকতার মান কত হবে? স্যার এককের চেয়ে কম। কেন একটু চেয়ে কম হবে? স্যার এখানে হচ্ছে দাম কমছে আর চাহিদা বাড়ছে, তারপর এখান দিয়ে তো ওই যে ইকুয়েশন করলেই তো হয়ে যায়। ইকুয়েশন করো, বের করো, ইকুয়েশন দিয়ে এটা বের করো, স্থিতিস্থাপকতার মান বের করো, দেখি কে কারণ তাড়াতাড়ি হচ্ছে পারো। দামের মানে আপেক্ষিক বা আমি শতাংশের পরিবর্তন আমি আমি চাহিদার মান বের পরিবর্তন করতে কম বলছি, হয়েছে। আমি মান বের করতে বলছি, আমি এটার মান বের করতে বলছি, আন্দাজে কথা বলতে বলি নাই, মান বের করতে বলছি। এটা সূত্র দিয়ে এটা মান বের করো। সূত্র কি মনে নাই? সূত্র কি লিখে দেবো? জি স্যার মনে আছে। আচ্ছা, তারপর আমি লিখে দিই। সূত্র ছিল ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। দেখি কার স্যার -1 হবে। মাইনাস, স্যার হয়েছে স্যার 1 হয়েছে, 1। মাইনাস তো হবে না। তাই এতক্ষণ আন্দাজে কথা বলছো কেন? এই লুনা আন্দাজে কথা বলছো, নাদির আন্দাজে কথা বলছো? কি আন্দাজে কইছো কথা? এটা কি শুধু পরিবর্তন না আপেক্ষিক পরিবর্তন? আমি তো এটা হিসাব করেই দিছি, যেটা 1 করাই গেছে আমি 1ই দিছি। তাহলে দেখো হিসাব করলে কি হয়, যারা এটা জানো না তারা দেখো, এটা হচ্ছে কি কিউ এর পরিবর্তন, এটা কিন্তু আমরা পড়াইছি গত ক্লাসে। এখন এটা হচ্ছে কি
চাহিদার পরিবর্তন, তাহলে এখানে চাহিদার পরিবর্তন কত? চাহিদা প্রথম ছিল 25, তারপর হচ্ছে 30, তাহলে আমি শেষ অবস্থান থেকে প্রথম অবস্থান বাদ 25। দামের পরিবর্তন কত? 40 মাইনাস 50। আর প্রথম দাম কত? প্রাথমিক দাম ছিল 50 আর প্রাথমিক চাহিদা ছিল 25। তাহলে এই হচ্ছে স্থিতিস্থাপকতা। একদম দেখো উপরে থাকে কত? 5, নিচে থাকে কত? -10। আর পূরণ এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ দেই, মানে 25 দিয়ে ভাগ দেই, তাহলে হয় কত? 2 আর নিচে হয় 1, তাহলে হলো কত? 10/10 -1। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস মান গ্রহণযোগ্য না, সবসময় পরম মান ধরতে হবে, অর্থাৎ ধনাত্মক মান ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হয়ে যায় EP = 1, অর্থাৎ এটা হলো কি এককের সমান স্থিতিস্থাপকতা। এরকম করে কোনো যেটাই আসুক সেটা এককের সমান স্থিতিস্থাপকতা হোক, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক সূত্রের মাধ্যমে বের করে এটা তুমি দেখাবা। এখন দেখো এটাকে যদি আমরা ছবিতে রূপ দেই, তাহলে এটা কেমন ছবি হবে বা চিত্র কেমন হবে সেটা আমি একটু দেখাই। এখন স্থিতিস্থাপকতা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে স্থিতিস্থাপকতা, যদি তুমি বোঝো। আর যদি না বোঝো তাহলে তোমার কাছে এই জিনিসটা ক্রিটিক্যাল লাগবে। তাহলে দেখো এটা যদি আমি চিত্র রূপ দেই, তাহলে এটা হবে কি এরকম, অর্থাৎ স্বাভাবিকভাবে চাহিদা যেভাবে পরিবর্তিত হবে দামও সেই একইভাবে পরিবর্তিত হবে। তাহলে এই 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 অর্থাৎ এইরকম একটা রেখা হবে। তাহলে দেখো যে এই উপরে থাকে দাম শূন্য, যেহেতু দাম বিবেচনা করা হয় কিউটি চাহিদা। তাহলে দেখো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের সমান হয়, তাহলে এই স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। আবার খালি চোখে দেখা যাবে এখানে পরিবর্তন আর এখানে পরিবর্তন সমান। আচ্ছা, এখন যদি আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা দেখাই, তাহলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার সময় একটু মনে রাখতে হবে সেটা কেমন হবে। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা এই রেখাটায় তোমার কি বেশি পরিবর্তিত হবে? কথা বলো। স্যার চাহিদা বেশি পরিবর্তন হবে। ধরো আমি ধরিয়ে নিলাম এই যে আমি অনেক বড় চাহিদার পরিবর্তন নেব, আর দামের পরিবর্তন নেব একদম ছোট। তাহলে দেখো এটার সাথে এটা মিলাও আর এটার সাথে এটা মিলাও, এই হচ্ছে চাহিদা রেখা। সব জিনিস এই চাহিদা রেখাটা অনেকটা ফ্ল্যাট চাহিদা রেখা হবে, ফ্ল্যাট মানে এই রেখার ঢাল অনেক কম থাকবে। আবার যদি এককের চেয়ে কম এটা যদি আমরা দেখাই, তাহলে এটা হবে কি এটা এরকম একটা খাড়া রেখা হবে, খাড়া। এই দেখো এই তাহলে তুমি নরমালি দেখতেছো যে এই ক্ষেত্রে দামের পরিবর্তন হচ্ছে বেশি, চাহিদার পরিবর্তন হচ্ছে কম। দামের পরিবর্তন বেশি, চাহিদার পরিবর্তন কম। এইখানে দামের পরিবর্তন কম, চাহিদার পরিবর্তন বেশি। ঠিক আছে, সবই এরকম হবে। এটা যদি আমি ডিডি রেখা দেই, শর্টকাটে যেহেতু আমি চাহিদা বলতেছি ডিডি রেখা। আর যদি শূন্য স্থিতিস্থাপকতার কথা বলি, তাহলে দেখো শূন্য স্থিতিস্থাপকতা কি, কার পরিবর্তন হবে আর কার হবে না বলো। দামের পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন হবে না। আচ্ছা, কেউ একটু বলো তো এই রেখাটা তাহলে কেমন রেখা হবে? স্যার লম্ব অক্ষের সমান্তরাল। লম্ব অক্ষের সমান্তরাল, কারণ লম্ব অক্ষে কি বিবেচনা করা হয়? দাম। তাহলে লম্ব অক্ষে কি বিবেচনা করা হয়? দাম। তাহলে দেখো লম্ব অক্ষে বিবেচনা করা হয় দাম, অর্থাৎ দামের পরিবর্তন আছে, চাহিদার পরিবর্তন নাই। ঠিক আছে, এই যে দামের পরিবর্তন P1 P2 আছে, কিন্তু চাহিদার পরিবর্তন Q0, চাহিদার পরিবর্তন নাই। তাহলে দেখো শূন্য স্থিতিস্থাপকতা কখন হবে? যখন দেখো যে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার পরিবর্তন না হয়। আর অসীম স্থিতিস্থাপকতা হবে, এটা হবে ভূমি অক্ষের সমান্তরাল, যে এখানে যে Q0 Q1 আর এই ধরো P0, বা এটা একটা 1 2 দেই, যেহেতু এই দামের পরিবর্তন হচ্ছে না, চাহিদার পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো আমরা যে এই যে পাঁচটারই আমরা ছবি এঁকে এটাকে আমরা দেখাবার চেষ্টা করছি বা আমরা দেখাইলাম। ঠিক আছে, এখন আমরা এইটার মধ্যেই থাকি। এখন একটা জিনিস শুধু আমি তোমাদেরকে একটা লিঙ্ক করে দেই। আচ্ছা, কেউ একটু বলতে পারো
যে এই রেখাটার এই রেখার ঢাল কত? এই যে এই রেখাটা আমি যে বলছি, এই রেখাটা এই যে লম্ব ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা না, এই রেখার ঢাল কত? আচ্ছা, শূন্য। শূন্য। এই রেখার ঢাল কত? স্যার ওইটা অসীম। অসীম। তাহলে এখানে একটা দ্বন্দ্ব বাজছে, কেউ এটা বলছে শূন্য, আবার কেউ বলছে অসীম, আর কেউ এটা বলছে অসীম। আচ্ছা, এইখানে সম্ভবত মারিয়া বলছো, একটা বলছো নাদিয়া। তখন আমার কাছে যেটা মনে হয়েছে নাদিয়া বলছো এটাই ঢাল হচ্ছে শূন্য, নাকি নাদিয়া? জি স্যার। আর এটা ঢাল অসীম বলছে কে? ফারিয়া? আমি বুশরা? জিনিয়া। ও জিনিয়া বলছো। আচ্ছা, জিনিয়া এটাকে ঢাল তুমি অসীম বললা কেন? ভূমি অক্ষের সমান্তরাল। সমান্তরাল রেখার ঢাল অসীম কোথায় পাইছো? কে পড়াইছে তোমার এইসব আজগল জিনিস? ঢালের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলছি, ক্লাসে বলছি ঢাল হচ্ছে যে লম্ব অক্ষে মানে সরি যে একটা ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক, একটা নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য বলছি, লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল বলছি অসীম। যে রেখা যত খাড়া সেই রেখার ঢাল তত বেশি। একটি সরলরেখার প্রতিটা বিন্দুতে ঢাল হচ্ছে সমান, কিন্তু বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢাল হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন। এই কথা ছিল ঢালের মূল কথা। জিনিয়া তোমার এটা উড়ে গেছে, ভুলে গেছো যে ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে শূন্য। ঢাল কিভাবে আমরা বের করি? ডেল লম্ব বাই ডেল ভূমি। খেয়াল করো, ঢাল আমরা বের করি ডেল লম্ব বাই ডেল ভূমি। এখানে ডেল লম্ব বাই ডেল ভূমি। তাহলে এখানে ডেল লম্বের কি কোনো পরিবর্তন আছে? লম্ব কি কোনো পরিবর্তন আছে জিনিয়া? না স্যার। তার লম্বের পরিবর্তন স্যার। নাই, তার মানে কি শূন্য বাই সামথিং। তাই শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা তো শূন্য হয়ে যায়। তো দেখো আবারও যেটা ভুল সেটা হচ্ছে জিনিয়া তুমি ভুল করছো। এটা হচ্ছে একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে শূন্য, লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে অসীম। তাহলে তোমরা কি একটু বলতে পারো তাহলে ঢাল আর স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কি, বা ঢাল আর স্থিতিস্থাপকতার পরিবর্তন বা ধরন কেমন হয়? বলো, কেউ একজন বলার চেষ্টা করো। স্যার ঢাল আর স্থিতিস্থাপকতা তো হলো পরস্পর বিপরীত সম্পর্ক তাদের। হ্যাঁ, আর মানে কারণ স্থিতিস্থাপকতা যখন অসীম হয় তখন ঢাল শূন্য হয়, আর যখন ঢাল অসীম হয় স্থিতিস্থাপকতা শূন্য হয়। হ্যাঁ, একদম মূল কথা এরকম তো সেটা আছে। সাধারণত হচ্ছে কি যে স্থিতিস্থাপকতা ঢালের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। এই যেমন এইখানে আমি তোমাকে বললাম যে এই স্থিতিস্থাপকতায় অর্থাৎ এই রেখায় স্থিতিস্থাপকতা অসীম কিন্তু ঢাল শূন্য। এই রেখায় তোমার স্থিতিস্থাপকতা শূন্য কিন্তু ঢাল অসীম। এই রেখায় খেয়াল করো, এই রেখায় ঢাল বেশি কিন্তু স্থিতিস্থাপকতা কম। এই রেখায় ঢাল কম, স্থিতিস্থাপকতা বেশি। ঠিক আছে, যেই রেখায় ঢাল কম সেই রেখায় স্থিতিস্থাপকতা বেশি, আর যেখানে স্থিতিস্থাপকতা কম সেখানে ঢাল বেশি। অর্থাৎ আমরা এটাকে বিপরীত সম্পর্ক, এটার মধ্যে বিপরীত সম্পর্ক হিসেবে আমরা ট্রিট করতে পারি। এখন আমরা আসি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। আমরা লিংক যদি চলে যায় আবার লিংক দেবো না দ্বিতীয়বার। এখন এইগুলো নিয়ে আমরা কথা বলতেছি। এখন দেখো একক স্থিতিস্থাপকতা আমরা জানলাম, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা এটাকে সাধারণত অন্য নাম দেওয়া যায়, এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এটাও একটু লিখে নাও, স্থিতিস্থাপক চাহিদা। আর এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা তাহলে অর্থাৎ দেখো সহজভাবে, যদি স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে বেশি হয় তাহলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। যদি স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম হয় তাহলে বলা হয় তাকে অস্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাছে তোমাদের একটু বুদ্ধিমত্তার একটু টেস্ট করবো যে তাহলে শূন্য স্থিতিস্থাপকতার মান কি হতে পারে বা কি হওয়া উচিত, বা তুমি মনে করো কোনটা হবে। পারতে হবে এমন কথা নাই, কিন্তু তুমি চেষ্টা করবে।
সম্পূর্ণ অস্থিতিস্থাপক। গুড, এটা হচ্ছে কি সম্পূর্ণ অস্থিতিস্থাপক। কারণ এর সাথে সম্পর্ক কার? শূন্য। শূন্য কার কাছাকাছি? এই অস্থিতিস্থাপকের কাছাকাছি। তাহলে এটা অস্থিতিস্থাপক। কি অস্থিতিস্থাপক? সর্বোচ্চ অস্থিতিস্থাপক। অর্থাৎ এরপর শূন্যের পর আর কিছুই নাই। ঠিক আছে, শূন্যের পর আর কিছুই নাই। তাহলে এটাকে বলা হবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা। তাহলে তোমাদেরকে যে তোমার কি কিন্তু শূন্য স্থিতিস্থাপকতা কি এইটা কিন্তু আসবে না, কিন্তু পরীক্ষা আসবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কি। তাহলে তুমি সহজভাবে বলতে পারো যে চাহিদা স্থিতিস্থাপকতার মান শূন্য হয় তাকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। অর্থাৎ যেই দ্রব্যের দামের পরিবর্তন বা দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনরূপ পরিবর্তন না ঘটে তাহলে সেটা হচ্ছে কি অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা একটু উদাহরণের মধ্যে আসি যে এইখানে দেখো একটু আমাদের হাতে 10 মিনিট সময় আছে যে স্থিতিস্থাপক চাহিদা কার হয় এটা হচ্ছে একটা লিখে নাও। সাধারণত বিলাস দ্রব্যের চাহিদা বিলাস দ্রব্য অথবা এটা হচ্ছে জাঁকজমকপূর্ণ দ্রব্যের চাহিদা। জাঁকজমকপূর্ণ দ্রব্যের চাহিদা তোমার স্থিতিস্থাপক হয়। এটা কেন একটু ব্যাখ্যা দিই। যেমন ধরো যে দ্রব্যের দাম, আচ্ছা আমরা এইটি দিয়ে ব্যাখ্যা দিই তাহলে এটি দিয়ে ভালো বুঝবে। এটা হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, খেয়াল করো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। তার মানে কি এই দ্রব্যের দাম যতই বাড়ুক কমুক চাহিদার ক্ষেত্রে খুব একটা পরিবর্তন ঘটে না। আবার খেয়াল করো এই দ্রব্যের দাম যতই বাড়ুক কমুক চাহিদার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন ঘটে না। তার মানে কি হচ্ছে দামের বেশি পরিবর্তন হবে কিন্তু চাহিদার পরিবর্তন কম হবে। এই তো সংক্ষেপে জিনিস। আমি একটা উদাহরণ দেই, এই জন্য পারফেক্ট উদাহরণ আমি ধরলাম লবণ। ধরো তোমরা কলেজ হোস্টেলে 1 মাসে ধরো 1 মণ লবণ লাগে। তো কোন এক মাসে লবণের দাম ছিল 30 টাকা, 30 টাকা থেকে লবণ হচ্ছে 300 টাকা চলে গেছে। তাহলে ওইখানে 40 মণ 40 কেজি লবণ লাগতো। তাহলে ওই যে লবণের দাম 10 গুণ বেড়ে গেছে, অর্থাৎ তোমার 30 টাকা থেকে 300 টাকা হয়ে গেছে, কিন্তু চাহিদা তাহলে 40 থেকে কি 4 কেজিতে চলে আসবে না স্যার। তাহলে এখন করবে 4 কেজি চলে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে লবণ একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং লবণ একটা হচ্ছে বিকল্প দ্রব্য নাই এর। তাহলে দেখো এর চাহিদার যতই পরিবর্তন ঘটুক যোগান মানে সরি দামের যতই পরিবর্তন ঘটুক চাহিদা কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না। হয়তো দেখা যাবে যে হোস্টেল সুপার এরকম রাইগা যে লবণ আর কিনবো না, সে আগে কিন্তু তোমার 40 কেজি, এখন সে 20 কেজি নিয়ে আসছে। 20 কেজি নিয়ে এসে বসে আর লবণ টবণ আসবে না, লবণ ভাতে খাওয়া লবণ বাদ, শুধু তরকারিতে লবণ দেবা, তাও কম কম করে দিবা। এরকম করে করতে দেখা গেল মাঝখানেও আবার লবণ একটু টান করছে, তারপর বললো স্যার লবণে তো হয় না, যাই হোক কি করবেন, তো সে আরো 10 কেজি আনলো। তাহলে দেখো তার আসার কথা ছিল যদি একক সমান হইতে তাহলে 4 কেজিতে, কিন্তু কিনছে সে 30 কেজি, কমাইছে কত 10 কেজি, কিন্তু দাম বেড়ে গেছে কত 10 গুণ। তাহলে দেখো যে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের যতই পরিবর্তন হোক চাহিদার আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। বিধায় এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক বা এককের চেয়ে কম। আর বিলাস দ্রব্য যেমন মনে করো যে এই যে টাচ মোবাইল আমার একটা আছে, আরো একটা আইফোন একটা টাচ পয়েন্ট কিনবো, টেলিভিশন একটা আছে কিন্তু রঙিন একটা টেলিভিশন কিনবো। এরকম দেখো এইসব দ্রব্যের ক্ষেত্রে বিলাস দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হলেই মানুষ বেশি, অর্থাৎ দাম অল্প একটু কমে গেলেই মানুষ বেশি পরিমাণে কেনে। আবার যদি বেশি পরিমাণ বেড়ে যায় দাম তাহলে তোমার কমা একদম বাড়াই দেয়। অর্থাৎ সে দামের পরিবর্তন বেশি হলেও দামের পরিবর্তন কম হলে চাহিদার পরিবর্তন ব্যাপক পরিবর্তন হয়। আচ্ছা এই লবণের একটা উদাহরণের ক্ষেত্রে আমি আর একটু বলি। আচ্ছা লবণের দাম মনে করো 40 থেকে 30 টাকা থেকে 3 টাকা হয়েছে, তখন লবণের দাম কমছে 10 গুণ। তাহলে লবণ কি ওই যে আগে ব্যবহার করতো 40 কেজি,
এখন কি সে 400 কেজি ব্যবহার করবে? না না স্যার আগের মানে মতোই। এমন কি স্লোগান দেবে যে বেশি করে লবণ খাও, ভাতের উপর চাপ কমাও? জি না না স্যার দেবে না? কারণ লবণ তো বেশি খাইতে পারবে না। আর এই যে এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বৈশিষ্ট্য, তোমার দাম কমে যাক তারপর এটা ক্রয় খুব একটা বাড়াইতে পারবে না। তার মানে কি দামের পরিবর্তন বেশি হতে পারে কিন্তু চাহিদার পরিবর্তন খুব একটা হবে না। তো এইটার ক্ষেত্রে বিলাস দ্রব্যের ক্ষেত্রেও এমন ঘটে, যেমন জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে এগুলো হয়। আচ্ছা, আর হচ্ছে শূন্য স্থিতিস্থাপ হচ্ছে যে দ্রব্যের একদম একদম এসেনশিয়াল, অর্থাৎ এসেনশিয়াল বলতে এটা আসলে অ্যাবসলিউটলি দ্রব্যটা উদাহরণ দেওয়া যায় না, তারপর আমরা কাছাকাছি বলি মানুষের জন্য যদি অক্সিজেন হইতো, অর্থাৎ তার বাস্তবে হলে অক্সিজেন লাগবে। যেমন কিছু কিছু গুরুত্বপূর্ণ সময়ে যে ওষুধের দাম যতই বাড়ুক তাকে কিনতে হবে, কিন্তু এটা উদাহরণ পারফেক্ট না। আমি বলছি যেটা তোমার দাম যা কিছু ঘটুক না কেন চাহিদার কোনো হেরফের ঘটবে না, দাম যা হোক যত বাড়ুক যত কমুক চাহিদার ন্যূনতম একদম একটু হেরফের হবে না, সেটা হবে শূন্য স্থিতিস্থাপকতা। আর এইখানে তারপর সম্পূর্ণ অসীম স্থিতিস্থাপকতা এটা আমরা বলতেছি তাহলে যে দামের কোনো পরিবর্তন নাই কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে। যেমন এটাও উদাহরণ দেওয়া যায় না, তারপর আমি ব্যক্তিগতভাবে বলি, যেমন পাগলু ড্রেস কি মশারি ঝিলিক টিলিক কি জানি ড্রেস আছে না, যে কোনো দাম টাম বাড়তেছে না কিন্তু অমুক এক ব্যক্তি পড়তেছে, ফ্যাশনেবল লোক পড়তেছে, এই জন্য দাম বাড়তেছে। দাম কমার কারণে তোমার দাম কমার কারণে এটা বেশি কিনতেছে না, অর্থাৎ দাম স্থির, তারপরও কোনো একটা হুজুগের কারণে এটা বেশি কিনতেছে। আগেরটার ক্ষেত্রে উদাহরণে তোমরা এও বলতে পারো যে মরক লাগা মাছ, অর্থাৎ কোন এলাকায় ছড়াই গেছে যে মাছের অসুখ হয়েছে, তাহলে এই মাছের দাম যদি কমাইয়ে দেয়, খুব কমাই দেয়, তারপর কিন্তু মানুষ মাছ কিনবে না, চাহিদা শূন্যই থাকবে, মানে চাহিদা পরিবর্তন হবে না। আচ্ছা না, এটার মধ্যে আসে না, এটাই আসে। তা যাই হোক, এটা হচ্ছে পারফেক্ট উদাহরণ, আসলে খোঁজাটা একটু টাফ হয়ে যায়। তাহলে তোমাদেরকে যেটা বললাম, আমি এই বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা নিয়ে আজকে কথা বললাম। বিশেষ করে এই দেখো তোমার এখানে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা, এইটার মধ্য থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে, বিভিন্ন উদাহরণ দেবে। আমি একটা অঙ্কের মতো করাই দিছি যে এই অঙ্ক তোমার কিভাবে স্থিতিস্থাপকতা বের করবা। আর আজকে আমাদের কাছে এখন 2 মিনিট সময় আছে, আমি 2 মিনিটের ছোট্ট একটা অঙ্ক দেই তোমার এখানে, যে দেখো এইটার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কত হবে, কে পারো যদি কাটতে কাটতে কেটে যায় তো যাক। ধরো দাম হচ্ছে 10 আর কিউডি হচ্ছে চাহিদা হচ্ছে 5, দাম হচ্ছে 50 গ্রাম, দাম হচ্ছে 15 আর চাহিদা হয়ে গেছে 40। এইটা একটু ঝটপট বের করো তো, এই স্থিতিস্থাপকতা কত স্থিতিস্থাপকতা হবে? স্যার এককের চেয়ে বেশি? আমি জানি না, বের করো বের করো, আমি বের করতে বলছি। স্যার 4 বের হইছে। হ্যাঁ 4 মাইনাস না প্লাস? স্যার তারপর তো পরম হ্যাঁ মান দিয়ে আবার প্লাস করে। তাহলে ঠিক আছে, যদি 4 হয় তাহলে ঠিক আছে, আমি একটু দেখাই সবাইকে। এই যে ইপি ইকুয়াল টু এই যে ডেল কিউ বাই ডেল পি, পি বাই কিউ হাতের কম সময়। আচ্ছা, এটা পরিবর্তন তাহলে কি, এর পরিবর্তন 15 মাইনাস 10 আর নিচে ও এটা ইসের পরিবর্তন, এটা হচ্ছে 40 মাইনাস 50 আর এটা হচ্ছে 15 মাইনাস 10 আর এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 50। তাহলে দেখো কত হয়, উপরে হয় -10, নিচে হয় 5 আর এটা হয় কত 1/5 নাকি 1/5। তাহলে লুনার কত হয়েছে? স্যার 4। আমার কি 4 এটা হয়েছে? তো 0.4 বের হয়। অর্থাৎ 0 পয়েন্ট, অর্থাৎ 10/25 হয় না? 0.4 বের হইছে আমার। আচ্ছা, এটাকে যদি আমি আরো কাটি তাহলে এটা হয় কত, এটা হয় তোমার 2/3 হয় কিনা 0.333 এরকম। আচ্ছা, ভগ্নাংশ স্যার ওইখানে 10 হবে না স্যার, ওই যে 5 এর উপরে 10। ও শূন্য কাটছে।
দেখো এটা হচ্ছে কিনা নাদিরা? স্যার 2/5 হয়েছে। ও সরি, জি স্যার 2/5। হ্যাঁ 2/5 হবে, 2/5 হবে, ওই যে নিচে 2/5 হবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, জি, স্যার। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসের জন্য এগুলো স্যার